সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষার অল সাবজেক্টস অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, গণিত, ঠিক আছে, এই প্রতিটি বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এই প্রতিটি সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রগুলোর উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে, সেখানে তোমরা পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো এখন আমরা তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রগুলো দেখে নিই। তো প্রথমে আমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রগুলো দেখবো, ঠিক আছে। তো বাংলা বিষয়ে তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম ইউনিট টেস্টে সাহিত্য মেলা যে তোমাদের বাংলা বই রয়েছে সেখান থেকে বোঝাপড়া, ঠিক আছে, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, এরপর হচ্ছে বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথচলতি, ঠিক আছে, একটি চড়ুই পাখি, ঠিক আছে, এই সমস্ত যে গল্প কবিতা এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে থাকবে। এছাড়া তোমাদের পথের পাঁচালী যে সহায়ক পাঠ আছে সেখানে হচ্ছে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু দেওয়া থাকবে। এরপর ভাষা চর্চার যে বই আছে ব্যাকরণ বই, সেখান থেকে দল, ধ্বনি পরিবর্তন আর হচ্ছে প্রবাদ প্রবচন, ঠিক আছে। তো এইগুলো তোমরা ভালোভাবে পড়বে, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার চলো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে সেগুলো দেখে নিই। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। সেখানে তোমাদের 15 মিনিটের পূর্ণমান দেওয়া থাকে আর 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। প্রথমে দেখো তোমাদের গদ্য থেকে একটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, আর কবিতা থেকে থাকবে একটি এমসিকিউ প্রশ্ন এবং ব্যাকরণ থেকে থাকবে দুটি এমসিকিউ প্রশ্ন। টোটাল 4টি এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। 1 × 4 = 4। এগুলো থেকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। এরপর দেওয়া থাকবে এসএকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়, ঠিক আছে। গদ্য থেকে একটা থাকবে, আর কবিতা থেকে একটা, 3টি থাকবে ব্যাকরণ থেকে, 2টি থাকবে তোমাদের সহায়ক পাঠ যেটা পথের পাঁচালী সেখান থেকে। টোটাল 7টা 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, শর্ট প্রশ্ন। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের গদ্য থেকে একটা, সাধারণত 2টি দেওয়া থাকে, সেখানে তোমাদের একটা লিখতে হবে, এবং কবিতা থেকেও থাকবে 2টি, সেখান থেকে একটা তোমাদের লিখতে হবে। সুতরাং 2 × 4 নম্বর থাকবে 2 নম্বর মানের প্রশ্ন। তো 4 আর 7 11 আর 4 15 নম্বর, ঠিক আছে। এই 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু দেওয়া থাকবে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো একটা প্রশ্নপত্র আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো দেখো এখানে 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো একটি লিখতে হবে। এখানে তোমাদের গদ্য থেকে দেওয়া আছে, ঠিক আছে। 1 × 1 = 1। কি বিচিত্র, 1-এর 1 নম্বর দাগে, কি বিচিত্র এই দেশ বক্তা হলেন। এখানে অপশান দেওয়া আছে সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত আর হচ্ছে অ্যান্টিগোনাস। তো এখানে কি বিচিত্র এই দেশ, বক্তা হচ্ছেন এখানে সেকেন্দার, ঠিক আছে। অপশান খ একটা সঠিক উত্তর হবে। নেক্সট দেখুন 1-এর 2 নম্বর, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। এখানে অপশান দেওয়া আছে মূল সেনাপতি, আরব সেনাপতি, এরপর হচ্ছে আরব সেনাপতি, তারপর আরব সেনারা, এরপর দেওয়া আছে মূঢ় জাতিরা। তো সঠিক উত্তর হচ্ছে কি, কোনটা হবে, মূঢ় সেনাপতি, ঠিক আছে। তিনি প্রাণ ভয়ে দ্রুত পলায়ন করতে লাগিলেন। অপশান ক এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর হচ্ছে 2 নম্বর দাগে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মানে 1 নম্বর করে, ঠিক আছে, সঠিক। এখানে তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। এগুলো হচ্ছে গদ্য থেকে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উস উস শব্দে নোলার জল টানলো টেনিদার এমন আচরণের কারণ কি। উত্তর কি হবে না, খাদ্য তালিকার কথা শুনে, ঠিক আছে, খাদ্য তালিকায় ভালো ভালো খাবারের কথা শুনে টেনিদার কি করেছিল, নোলার জল টেনেছিল, ঠিক আছে। এরপর হচ্ছে 2-এর 2 নম্বর, ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি। কোন বোঝাপড়ায় জয়ী হয়ে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তো কি লিখবো উত্তর, না মেঘনাদ কবিকে শেষ করবে না কবি মেঘনাথকে শেষ করবেন, ঠিক আছে। এই বোঝাপড়ায় কবি জয়ী হয়েছেন, ঠিক আছে, তাই তিনি বলেছেন কি, ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো। এরপর তোমাদের কবিতা থেকে প্রশ্ন দেওয়া আছে নাম্বার 3-এ, নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। অনধিক এখানেও তোমাদের এগুলো গদ্য থেকে দেওয়া আছে। 2 নম্বর মানের প্রশ্ন দেখো, গদ্য থেকে দেওয়া আছে কি, ঠিক আছে, একটা লিখতে হবে, 2টি দেওয়া আছে এখানে। প্রথমে 3-এর 1-এ দেওয়া আছে তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন, ঠিক আছে। উত্তর কি হবে না, মূঢ় সেনাপতি যাতে নিরাপদে নিজ পক্ষের শিবিরে ফিরে যেতে পারে সে বিষয়ে আরব সেনাপতি যথোপযুক্ত আনুকূল্য করিবেন, ঠিক আছে। তো কি আনুকূল্য করবেন, আরব সেনাপতি করিবেন, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে না, কি কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন কেন। উত্তর লিখবো কারণ আরব জাতিরা অতিথির অনিষ্ট করার কথা কখনোই ভাবতে পারে না, ঠিক আছে। এই জন্য তিনি বলেছিলেন কি, যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, ঠিক আছে, আরব সেনাপতি। 3-এর 2 নম্বর, গুপ্তচর কাকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে, সে কি প্রকৃতই গুপ্তচর ছিল, ঠিক আছে, এটা উত্তর লিখতে হবে।
তো কি আমরা কি লিখবো না চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সে কি প্রকৃতই গুপ্তচর ছিল, আমরা লিখবো না, ঠিক আছে, চন্দ্রগুপ্ত প্রকৃতই গুপ্তচর ছিলেন না, ঠিক আছে। তো এগুলো গেল তোমাদের গদ্য থেকে প্রশ্ন। এরপর দেখো তোমাদের যে প্রশ্ন দেওয়া আছে 4 নম্বর দেখো, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। এগুলো হচ্ছে তোমাদের কবিতা থেকে দেওয়া আছে। প্রথমে 4-1 দেওয়া আছে, তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই, কারণ তার স্কুলে ওটাই নির্দিষ্ট পোশাক। সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক, তার কোলের উপর নেমে আসুক একটা দুটো তিনটে লাল নীল ফুল। এরপর অপশন গয়ে দেওয়া আছে, তার দাদু বহুদিন ধরে তাকে তেমন একটা জামা উপহার দিতে চাইছেন। এরপর হচ্ছে সে জামাটি পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়। তো কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন কয়েকটা, সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর কোলের উপর নেমে আসুক একটা দুটো তিনটে লাল নীল ফুল, ঠিক আছে, এই জন্য সে সবুজ জামা চায়। এরপর হচ্ছে 4-2 নম্বর, বাঁচিয়ে যাবে সকল ব্যথা আঘাত জখম না ক্ষত। উত্তর কী হবে? বাঁচিয়ে যাবে সকল জখম। এরপরের প্রশ্ন নাম্বার 5, নিচের যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর। এখানে 5-1 দেওয়া আছে, শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান, সিন্ধুমণি কার হাতে তীরবিদ্ধ হন। উত্তর কী হবে? রাজা দশরথের হাতে তীরবিদ্ধ হন, ঠিক আছে, সিন্ধুমণি। 5-2 নম্বর, এসব আমারই হবে। একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখি কি তার হবে বলে ভাবে। উত্তর কি লিখবো না ঘর জানালা টেবিল, ঠিক আছে, ফুলদানি এবং বই খাতা, এই সবগুলো হচ্ছে চড়ুই ভাবে যে আমারই হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 6 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। এখানে 6-1 দেওয়া হচ্ছে, ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কি। তো উত্তর লিখব, ময়ূর সৌন্দর্যের মানুষ সৌন্দর্যের পূজারী, ঠিক আছে, আবার এই মানুষের লোভ অন্তহীন, মানুষের লোভের পরিণতিতে অপরূপ সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, তার মাংস ও পালকের জন্য পণ্য হিসাবে তাকে শিকার করা হয়, ঠিক আছে, এভাবেই ময়ূর মরেছে আর কি। এরপর হচ্ছে 6-2 নম্বর, মনের সঙ্গে বোঝাপড়ার পর কি করা আবশ্যক। উত্তর কি লিখবো না মনের সঙ্গে বোঝাপড়ার পর হৃদয় উন্মুক্ত করে সমস্ত তফাৎ পার্থক্য ভুলে সব কিছুর মধ্যে আনন্দ মঙ্গল খুঁজে নেওয়া হচ্ছে আবশ্যক, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে কি দেওয়া আছে 7 নম্বর দেখে, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান হচ্ছে এখানে 1 নম্বর করে, 2 নম্বর দেওয়া আছে। তো 7-1 কি দেওয়া আছে, মায়ের কাছ থেকে অপু কার লেখা মহাভারত শুনতো। এগুলো হচ্ছে তোমাদের পথের পাঁচালী থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। উত্তর লিখবো কাশিরাম দাসের, ঠিক আছে, কাশিরাম দাসের মহাভারত শুনতো অপু তার মায়ের কাছ থেকে। 7-2 নম্বর, যুদ্ধ জিনিসটি উপভোগ করার জন্য অপু কি করতো। উত্তর কি হবে না গাছের ডালকে অস্ত্রের মতো হাতে নিয়ে ঘুরে বেড়াতো, ঠিক আছে, গাছের ডালকে। এরপর হচ্ছে 7-3 নম্বর, অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল। উত্তর হবে এখানে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল, ঠিক আছে। এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া আছে, 2টি তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন কি দেওয়া আছে 8 নম্বর দেখে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, 1 × 2 = 2। এখানে কি দেওয়া আছে 8-1, ভৈরব শব্দটির দল বিশ্লেষণ করলে পাই 2টি দল, ঠিক আছে, রুদ্ধ দল আর মুক্ত দল, 3টি দল মুক্ত দল আর রুদ্ধ দল, 2টি দল রুদ্ধ দল 2টি দল মুক্ত দল রুদ্ধ দল। তো সঠিক উত্তর কি হবে এখানে ভৈরব 2টি দল, ঠিক আছে, এবং ভৈরব ভইটা হচ্ছে এখানে মুক্ত দল, শেষে স্বরধ্বনি আছে, আর রব সেখানে কিন্তু স্বরধ্বনি নেই, সেটা হচ্ছে রুদ্ধ দল, ঠিক আছে। তো 2টি দল আছে, একটা হচ্ছে মুক্ত দল একটা হচ্ছে রুদ্ধ দল। নেক্সট 8-2, স্কুল থেকে স্কুল, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি সমাগম, ব্যঞ্জনাগম, অপিনিহিত স্বরসঙ্গতি। তো উত্তর কি হবে এখানে, এটা হচ্ছে আদি স্বরাগম, প্রথমেই স্বরের আগমন হয়েছে, স্কুল থেকে হ্রস্বই যে স্বরধ্বনিটা কিন্তু প্রথমেই আগমন হয়েছে, তাই এটা হচ্ছে আদি স্বরাগম, ঠিক আছে, অপশন কয়েকটা সঠিক উত্তর হবে। এরপর দেখো 9 নম্বর দেখা দেওয়া আছে, এখানে নিচের প্রশ্নটি অতি সংক্ষেপ উত্তর দাও, ঠিক আছে, নিচের 1 × 3 = 3 এখানে দেওয়া আছে। তো 9-1 কি দেওয়া আছে, ব্যাকরণে দল শব্দটির অর্থ কি। তো ব্যাকরণে দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর, ঠিক আছে। এরপর ধ্বনি লোপের একটি উদাহরণ দাও। তো ধ্বনি লোপের একটি উদাহরণ দিচ্ছি, আলাব থেকে লাও, এখানে অলাব থেকে লাও, ঠিক আছে, অটা এখানে লোপ পেয়েছে, ঠিক আছে, অধ্বনিটা লোপ পেয়েছে। এরপর 9-3 নম্বর, প্রবাদটিকে সার্থক বাক্যে প্রয়োগ করো, এক হাতে তালি বাজে না। তোমরা লিখছি দুজনেরই সমান দোষ আছে, কারণ এক হাতে তালি বাজে না, ঠিক আছে, এইভাবে লিখলাম, ওকে। তো এরপর দেখো আমরা দেখবো তোমাদের ইতিহাস সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন আর একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর, ঠিক আছে।
তো প্রথমে সিলেবাসটি আমরা দেখে নিচ্ছি। ইতিহাস বিষয়ে তোমাদের যে সিলেবাস রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে দ্বিতীয় অধ্যায় যেটা দেওয়া আছে তোমাদের আঞ্চলিক শক্তির উত্থান, ঠিক আছে, এই অধ্যায় রয়েছে, এবং তৃতীয় অধ্যায় যেটা সেটা হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান। এই দুটি অধ্যায় কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এই দুটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এই দুটি অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয় সেগুলো দেখে নাও। তো 15 নম্বরের পরীক্ষা সাধারণত নেওয়া হবে, 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। প্রথমে আঞ্চলিক শক্তির উত্থান, সেখান থেকে 2টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এরপরে যে অধ্যায় সেখান থেকে 1টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। তো টোটাল 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 3টি তোমাদের উত্তর লিখতে হবে। এরপর দেওয়া থাকবে এসএকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হবে, ঠিক আছে। প্রথম যে অধ্যায় সেখান থেকে একটা থাকবে, পরের অধ্যায় থেকে থাকবে একটা, অর্থাৎ 2টি দেওয়া থাকবে, 2টি উত্তর লিখতে হবে। এরপর দেওয়া থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। আঞ্চলিক শক্তির উত্থান সেখান থেকে একটা দেওয়া থাকবে, আর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান সেখান থেকে একটা দেওয়া থাকবে, দুটো দেওয়া থাকবে। 2 নম্বর মানের প্রশ্ন যে কোনো একটি তোমাদের লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন তাই প্রথম অধ্যায় থেকে একটা থাকবে, পরের অধ্যায় থেকে একটা থাকবে, 2টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। ওকে, 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, প্রথম অধ্যায় থেকে একটা আর দ্বিতীয় অধ্যায় থেকে একটা, 2টি দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের লিখতে হবে কটা, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এভাবে টোটাল তোমাদের 15 নম্বর প্রশ্ন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া থাকবে, ঠিক আছে। একটা 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে, 3 নম্বর মানের একটা, 2 নম্বর মানের একটা, আর 1 নম্বর এসএকিউ লিখতে হবে 2টি, 3 নম্বর এমসিকিউ লিখতে হবে 3টি 1 নম্বর করে, ঠিক আছে। তো চলো আমরা একটা নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে থাকে। দেখো প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে, ঠিক আছে। 1 × 3 = 3। পরের দাগে কী দেওয়া আছে, আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে সুজাউদ্দৌলার নেতৃত্বে, মুর্শিদ কুলি খানের নেতৃত্বে, সম্রাট ঔরঙ্গজেবের নেতৃত্বে, আলীবর্দী খানের নেতৃত্বে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে, ঠিক আছে, আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে। পরের দাগে দেওয়া আছে 1176 খ্রিস্টাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন ছিল 1870, 1670, 1170, 1770 খ্রিস্টাব্দ, সেটা ছিল হচ্ছে 1770 খ্রিস্টাব্দে, ঠিক আছে, বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো গয়ের দাগে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীগুলি জরিপ করেন কে, ফ্রাঙ্কল্যান্ড, হগ, ক্যামেরন, জেমস রেনেল, লর্ড ডালহৌসি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জেমস রেনেল, ঠিক আছে, বাংলার নদী পথগুলি তিনি জরিপ করেছিলেন। এরপর এক কথায় উত্তর দাও 2 নম্বর দাগে, ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 2 = 2। পরের দাগে দেওয়া আছে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তো উত্তর কি লিখবো না, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, তিনি হচ্ছেন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। এরপর খয়ের দাগে কলকাতা দখল করে কে আলীনগর নাম দিয়েছিল, তো উত্তর হবে সিরাজ উদ্দৌলা, ঠিক আছে, কলকাতা দখল করে আলীনগর নাম দিয়েছিলেন। নেক্সট দেখো 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2-3টে বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এখানে 2 নম্বর দেওয়া আছে প্রশ্নের মান। তো প্রথম প্রশ্ন হচ্ছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো, তো অন্ধকূপ হত্যা কি না, 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন এবং তিনি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট দীর্ঘ ও 18 ফুট প্রস্থ একটি ছোট ঘরে আটকে রাখেন, ঠিক আছে। একসঙ্গে এতজন মানুষ আটকে রাখার ফলে 123 জন সৈন্য মারা যায়, ঠিক আছে। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে খ্যাত বা অন্ধকূপ হত্যা নামে পরিচিত, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি আছে, খয়ের দাগে মেকলের প্রতিবেদন, ঠিক আছে। মেকলের প্রতিবেদন কি, উত্তর লিখবো আমরা 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না, ঠিক আছে। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরে ভারতে আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষাকে হেয় করেছিলেন, ঠিক আছে। এটাই হচ্ছে মেকলের প্রতিবেদন। পরের প্রশ্ন কি দেওয়া হচ্ছে 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 4-5টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে কয়ের দাগে টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আমাদের লিখতে হবে, তো আমরা এখানে লিখছি দ্বৈত শাসন ব্যবস্থা 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে 2 জন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব।
অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। ঠিক আছে, এই ব্যবস্থাটির নাম হলো দ্বৈত শাসন ব্যবস্থা। ঠিক আছে, এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন যেটা রয়েছে 4-এর 2 নম্বর ক্ষয়ের দাগে, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? তো ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল না, ব্রিটিশ কোম্পানি নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজদরবারে নিজেদের প্রতিনিধি রাখত। ঠিক আছে, সেই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতার রূপ পেয়েছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় দেশীয় শক্তিগুলির প্রায় বিশেষ ছিল না। ঠিক আছে, কোম্পানির হয়ে সেই নজরদারির কাজটাই চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। ঠিক আছে, এটাই ছিল ব্রিটিশ রেসিডেন্টদের কাজ। এরপরের প্রশ্ন দেখো, এখানে 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8-10টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। তো প্রথমে দেওয়া আছে কয়ের দাগে কি প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল? কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন? তো লিখছি আমরা উত্তরটা এখানে, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ইস্পাত কাঠামো ছিল আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস ব্যবস্থা। ঠিক আছে, প্রথমে লিখছি এর প্রতিষ্ঠান। তো লর্ড কর্নওয়ালিসই প্রথম সিভিল সার্ভিস চালু করেন বা অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেন। এর উদ্দেশ্য ছিল ভারতের দুর্নীতিমুক্ত ব্রিটিশ প্রশাসন গড়ে তোলা। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার বিতে আমরা দেখছি বিশেষত্ব, অর্থাৎ এই ব্যবস্থার বিশেষত্ব কী ছিল? ব্রিটিশ প্রবর্তিত আমলাতন্ত্রের যে বিষয়গুলি গুরুত্ব পেত তা হলো, নাম্বার 1 হচ্ছে আমলাদের নির্দিষ্ট মেয়াদের চাকরিতে তাদেরকে নিয়োগ করা হতো। ঠিক আছে, এরপর নাম্বার 2 যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আমলাদের পদোন্নতির ব্যবস্থা করা হতো। নাম্বার 3 হচ্ছে প্রশাসনে কর্মরত আমলারা ব্যক্তিগত ব্যবসা ও ঘুষ উপঢৌকন, ঠিক আছে, এইসবগুলো নিতে পারতো না। ওকে, 4 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমলাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা করা হতো। ঠিক আছে, তো এগুলো ছিল বিশেষত্ব। 5 নম্বর হচ্ছে সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা হতো না। ঠিক আছে, ভারতীয়দের কিন্তু নিয়োগ করা হতো না। 6 নম্বর হচ্ছে সিভিল সার্ভেন্ট বা আমলাদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এবং তাদের ভারতীয় ভাষা সংস্কৃতি রীতিনীতি বিষয়ে অবগত করার জন্য প্রশিক্ষণ দানের ব্যবস্থাও করা হতো। প্রসঙ্গত উল্লেখ্য লর্ড ওয়েলেসলি প্রথম 1800 খ্রিস্টাব্দে আমলাদের এই প্রশিক্ষণ দানের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন। ঠিক আছে, কিন্তু কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল এতে অনুমোদন না দিয়ে লন্ডনের হেইলবেরিতে একই উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কলেজ স্থাপন করেন। ঠিক আছে, তো এরপর প্রকৃতপক্ষে হেইলবেরি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কোম্পানি সিভিল সার্ভিস পরীক্ষায় ইউরোপীয় প্রার্থীদের এই কলেজে পড়াশোনা ও প্রশিক্ষণ দানের ব্যবস্থা চালু করেন। এই কলেজে প্রশিক্ষণপ্রাপ্ত আমলাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হয়, তারা নিজেদের একটি আমলা গোষ্ঠীরূপে ভাবতে শুরু করে। ফলে ভারতীয় সমাজের মূল ধারার সঙ্গে এই আমলাতন্ত্রের কোনো সম্পর্ক ছিল না। আমলাদের কাজ ছিল সরকারের গৃহীত নীতিগুলির বাস্তবায়ন করা, তবে সরকারের নীতি নির্ধারণে আমলারা স্বাধীনতা ভোগ করতো না। ওকে, তো এইভাবে আমরা লিখলাম প্রশ্নের উত্তরটিকে। পরের প্রশ্ন দেখো, নম্বর ক্ষয় যেটা দেওয়া আছে, সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলি কী ছিল? তো উত্তর লিখবো আমরা, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল কিছু কারণ। ঠিক আছে, সেই কারণগুলি কি? এই বিরোধের পিছনে নানা কারণ ছিল। তো 1 নম্বর কারণ হচ্ছে বা নাম্বার এ দিয়ে আমরা লিখছি কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানির ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। ঠিক আছে, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড় হাজির ছিল, উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনো না পাঠানো সিরাজ রুষ্ট হন। ঠিক আছে, তো নেক্সট পরের যে কারণ সেটা হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে।
নাম্বার ডি হচ্ছে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। ঠিক আছে, পরের কারণটা কি? নাম্বার ই হচ্ছে কৃষ্ণ দাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। ঠিক আছে, নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। ঠিক আছে, এগুলো হচ্ছে কারণ। তো এরপর নাম্বার এফ, আলীনগরের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ঠিক আছে, ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয় দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্ত ভঙ্গের জন্য দায়ী করা হয়। ঠিক আছে, এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মীর জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। ঠিক আছে, এগুলো হচ্ছে পলাশির যুদ্ধের কারণ বা সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণ। এরপর আমরা দেখব তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রের উত্তর। তো সিলেবাসের মধ্যে কোনগুলো রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে? 1 নম্বর হচ্ছে পৃথিবীর অন্দরমহল। ঠিক আছে, এটা দেওয়া আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে অস্তিত্ব পৃথিবী। 3 নম্বর সেটা হচ্ছে শিলা। এবং 4 নম্বর হচ্ছে তোমাদের ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই 4টি অধ্যায় তোমাদের রয়েছে। ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে এগুলো তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, এই ধরনের কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে? সাধারণত 15 নম্বরের পরীক্ষা হবে এবং 30 মিনিটের সময় দেওয়া থাকবে। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 3টি লিখতে হবে। এরপর তোমাদের 2টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানে, সেখান থেকে 2টি লিখতে হবে। এরপর 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি, সাধারণত 1টি লিখতে হবে। আর 2টি 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 1টি লিখতে হবে। 2টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 1টি লিখতে হবে 5 নম্বর মানের প্রশ্ন। তো টোটাল হচ্ছে 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, অর্থাৎ আর কি নমুনা প্রশ্নপত্র এবং সেই সঙ্গে উত্তরগুলোও দেখব। তো 1 নম্বর হচ্ছে এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো 1 × 3 = 3। ওকে, নাম্বার এতে কী দেওয়া আছে? মহাসাগরীয় ভূত্বক। এখানে অপশন দেওয়া আছে গ্রানাইট দ্বারা গঠিত, এরপর ব্যাসল্ট দ্বারা গঠিত, বেলে পাথর দ্বারা গঠিত, না মার্বেল দ্বারা গঠিত। তো মহাসাগরীয় ভূত্বক এটা হচ্ছে ব্যাসল্ট পাথর দ্বারা গঠিত বা ব্যাসল্ট দ্বারা গঠিত। পরের প্রশ্নগুলো দেখো, নাম্বার 2-তে দেওয়া আছে পৃথিবীর গড় ঘনত্ব হলো 2.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, 7.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। উত্তর হবে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। এরপরের প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে নাম্বার সিতে ভূত্বকে সর্বপ্রথম উপাদান হলো। তো এখানে আমরা উত্তর লিখব। এখানে অপশান দেওয়া আছে অক্সিজেন, সিলিকা, নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে লোহা। ঠিক আছে, তো ভূত্বকের প্রধান যে উপাদান সেটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, ভূত্বকের। পরের প্রশ্ন 2 নম্বর থেকে এক কথায় উত্তর দাও 1 × 2 = 2। নাম্বার এতে কী দেওয়া আছে? ক্যারেজ প্রথা অনুসৃত হয় কোন দেশে? তো ক্যারেজ প্রথা কোথায় অনুসৃত হয়? সেটা হচ্ছে পাকিস্তানে অনুসৃত হয় ক্যারেজ প্রথা, বা পাকিস্তানে প্রচলিত। শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, প্রশ্ন 3 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। তো প্রথমে দেওয়া আছে সার্ক সম্বন্ধে বিবরণ দাও। তো সার্ক সম্পর্কে আমরা লিখছি এখানে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেনের বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সার্ক। নেক্সট হচ্ছে 3 নাম্বার বিতে দেওয়া আছে নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো নেপালের শিল্পর আমরা বিবরণ লিখছি এখানে। নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প। ঠিক আছে, এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়া কাগজ, পাট, চিনি, চর্ম, সুতি বস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। পরের প্রশ্ন নাম্বার 4, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। তো প্রথমে দেওয়া আছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। তো ভূমিকম্পের প্রাকৃতিক কারণ কি? না, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো 1 নম্বর কারণ হচ্ছে পাতের চলন জনিত ভূমিকম্প। তো পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এরকম দুটি পাতের পরস্পরের
পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। ঠিক আছে, 2 নম্বর কারণ কি? অগ্নুৎপাতজনিত ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। 3 নম্বর কারণ হচ্ছে ধস। ভূপৃষ্ঠের উপরিভাগ বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয় বা নিচে পড়ে, তখন তার প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। এরপর নাম্বার বিধি দেওয়া আছে, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়। কেন বলা হয়? ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে হবে। আমরা লিখছি এখানে, অপসারী পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল এবং কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। ঠিক আছে, এই কারণে এই ধরনের অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অপসারী বা গঠনকারী পাতসীমানার ব্যাখ্যা। তো নেক্সট 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর। তো প্রথমে কি দেওয়া আছে? উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, তো উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, একটা হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। ঠিক আছে, তো নিঃসারী আগ্নেয় শিলা কি না? ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভা রূপে প্রবাহিত হয়ে প্রচণ্ড ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। ঠিক আছে, এরপর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা কি? উদ্বেধী আগ্নেয় শিলা হচ্ছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভেতরে বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই শিলাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। ঠিক আছে, এরপর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলার আবার শ্রেণীবিভাগ হচ্ছে এখানে কি না? উদ্বেধী আগ্নেয় শিলা হচ্ছে দু ধরনের হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে পাতালিক শিলা আর একটা হচ্ছে উপপাতালিক শিলা বা উপপাতালিক উদ্বেধী শিলা। ঠিক আছে, তো পাতালিক শিলা কি না? উত্তপ্ত গলিত পদার্থ ভূগর্ভের ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। আর গ্রাফাইট উদ্বেধী শিলার একটা উদ্বেধী পাতালিক শিলার হচ্ছে একটা উদাহরণ। ঠিক আছে, এরপর হচ্ছে উপপাতালিক শিলা কি না? উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যে শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলেন তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ হচ্ছে কি না? ডোলেরাইট এবং পরফাইরি হচ্ছে এই ধরনের শিলার উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে নাম্বার ভিত্তিক কী দেওয়া আছে না? পৃথিবীর অভ্যন্তরভাগের প্রধান 3টি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তরের বিবরণ দাও। ঠিক আছে, তোমরা লিখছি এখানে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়, যথা 1 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল, 2 নম্বর গুরুমণ্ডল, 3 নম্বর হচ্ছে শিলামণ্ডল। তো যে কোনো একটি ভাগ সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা এখানে কেন্দ্রমণ্ডল সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে, তো গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে বলা হয় কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য কি না? কেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে গুরুমণ্ডলের নিচে 2900 থেকে 900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্রে 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3470 কিলোমিটার পুরু। ঠিক আছে, এরপর এখানকার উপাদানগুলো কি না? এই স্তরে অত্যন্ত ভারী নিকেল, ঠিক আছে, লোহা, এই সমস্ত দিয়ে তৈরি বা গঠিত হয় বলে এটাকে বলা হয় নিফে। ঠিক আছে, লোহার হচ্ছে নিকেলের নি আর লোহার হচ্ছে Fe, এই দুটো নিয়ে হচ্ছে নিফে, এটাকে বলা হয় নিফে স্তর। এরপরের আমরা লিখব এর উষ্ণতা। এখানকার এই স্তরের উষ্ণতা কীরকম না? এই স্তরের গড় উষ্ণতা হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 5000 ডিগ্রি সেলসিয়াস। এবার ঘনত্ব কীরকম? এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এই স্তর গড় ঘনত্ব হচ্ছে প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। বিজ্ঞানীরা এই স্তরকে আবার দুটি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, যেমন প্রথম হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে 2900 থেকে 5100 কিলোমিটার গভীরতা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় রয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তো পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা হচ্ছে 5100 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যধিক চাপে পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রের উত্তর। ঠিক আছে, তো প্রথমে দেখো সিলেবাসের মধ্যে কি কি অধ্যায় রয়েছে।
প্রথমে রয়েছে তোমাদের ভৌত পরিবেশ থেকে, ঠিক আছে, বল ও চাপ 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত যেটা আছে, ঠিক আছে। এরপর হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, যেটা হচ্ছে 17 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত। এরপর মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, এখান থেকে তোমাদের হচ্ছে পদার্থের প্রকৃতি, যেটা হচ্ছে 54 থেকে 78 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। এরপর পদার্থের গঠন 79 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেহের গঠন, যেটা হচ্ছে 173 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের রয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা ভালোভাবে আগে পড়বে, ঠিক আছে। তো দেখো কোন অধ্যায় থেকে কী ধরনের তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেগুলো দেখে নাও। তো 15 নম্বরের প্রশ্ন দেওয়া হবে এবং 30 মিনিটে কিন্তু সমান দেওয়া থাকবে। তো প্রতিটি অধ্যায় থেকে দেখো 2টি করে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। 6টা দেওয়া থাকবে, 6 একে 6 নম্বর। এগুলোকে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। এরপর থাকবে এসিকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়। প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, টোটাল 3টে থাকবে, 3টি তোমাদের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, 3টি, 3 2 6টা, ঠিক আছে। তো এইভাবে টোটাল 15 নম্বর প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু দেওয়া থাকবে এবং 30 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়। 1 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 6 = 6। 6টি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া আছে। তো নাম্বার 1-এ কী দেওয়া আছে, 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবী ড্যাশ নিউটন বল দিয়ে টানে। এখন অপশান দেওয়া আছে 8.9, 8.8, 9.8, 9.9। সঠিক উত্তর এখানে হবে 9.8 নিউটন বল দিয়ে টানে, ঠিক আছে। অপশান 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে, ক্রমশ কমে, ক্রমশ শূন্য হয়ে আর একই থাকে। কী হবে এখানে, ক্রমশ বাড়ে, ঠিক আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ বাড়ে। নেক্সট হচ্ছে নাম্বার 3-এ, জলের স্ফুটনাঙ্ক দেওয়া আছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 72 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। তো জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। নেক্সট 4 নম্বর দাগে, অধাতু হয়েও তাপের খুব সুপরিবাহী, সেটাকে গ্রাফাইট, সালফার, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড না কাঠ। তো অধাতু হয়েও তাপের সুপরিবাহী সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। গ্রাফাইট অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 5 নম্বর দাগে, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, রাইবোজোমকে, মাইটোকন্ড্রিয়াকে না গলগি বস্তুকে। তো আত্মঘাতী থলি বলা হয় কাকে, লাইসোজোমকে। এরপর হচ্ছে 6 নম্বর দাগে, সবচেয়ে দীর্ঘ কোষ হলো মানুষের পেশিকোষ, স্নায়ুকোষ, যকৃতের কোষ, আন্তরিক কোষ। সবচেয়ে বড় কোষ হচ্ছে মানুষের স্নায়ুকোষ, ঠিক আছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় কোষ বা দীর্ঘ কোষ। এরপর হচ্ছে 2 নম্বর দাগে, সংক্ষিপ্ত উত্তর দাও 1 × 3 = 3। নাম্বার 1-এ দেওয়া আছে প্লবতা কাকে বলে। তো উত্তর কী লিখব আমরা এখানে, কোনো বস্তুকে কোনো তরল পদার্থে, ঠিক আছে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে, ঠিক আছে, ওই তরল বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যাকে প্লবতা বলে, ঠিক আছে। অর্থাৎ জলের মধ্যে যদি আমরা কোনো বস্তুকে সেটাকে ডুবিয়ে দিই, ঠিক আছে, তো সেটা কী হবে, জলটাও কিন্তু সেই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ঠিক আছে, সেটাকেই বলা হয় কি প্লবতা। এরপর ফেরাস সালফেট যৌগটির সংকেত লেখো। তো ফেরাস সালফেটের সংকেত কি, FeSO4, এটা হচ্ছে ফেরাস সালফেটের সংকেত, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরে দেখে, ব্যাকটেরিয়ার কোষ পর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে গঠন সৃষ্টি করে তার নাম কি। তো কী হবে, তো ব্যাকটেরিয়া কোষ পর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে যে থলির মতো গঠন সৃষ্টি করে তাকে বলা হয় কি, মেসোজোম, ঠিক আছে, মনে রাখবে এটাকে বলা হয় মেসোজোম, ঠিক আছে। পরের প্রশ্নগুলো দেখো 3 নম্বর থেকে দেওয়া আছে এখানে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 3 2 6 নম্বর দেওয়া আছে। তো নাম্বার 1-এ দেওয়া আছে কুলম্বের সূত্রটি লেখো, এক ডাইন কাকে বলে, ঠিক আছে। তো কুলম্বের সূত্র কি, কুলম্বের দুটো সূত্র আছে। একটা প্রথম সূত্র হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দ্বিতীয় সূত্র কি না, কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, ঠিক আছে। তো এই দুটি হচ্ছে কুলম্বের সূত্র, প্রথম আর দ্বিতীয় সূত্র। এরপর বলা হচ্ছে এক ডাইন বল কাকে বলে। তো যে বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বল বলে, ঠিক আছে। হচ্ছে 2 নম্বর জায়গায়, কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, আইসোটোপ কাকে বলে, ঠিক আছে। এই দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 1+1। তো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে, ঠিক আছে। এরপর হচ্ছে আইসোটোপ কাকে বলে। তো আইসোটোপ কাকে বলে,
না একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। ঠিক আছে, অর্থাৎ তাদের কি হয়, পরমাণু ক্রমাঙ্কগুলো একই, ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক এক কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা, এগুলো কি বলা হয়, তাদের বলা হয় কি আইসোটোপ। এরপর 3 নম্বর দেখে ভাজক কলার দুটি কাজ লেখো। তো আমরা কি লিখবো, ভাজক কলার দুটি কাজ। 1 নম্বর হচ্ছে ভাজক কলা ক্রমাগত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে, উদ্ভিদ দেহে নতুন অঙ্গ উৎপাদনে, যেমন নতুন পাতা, শাখা, কাঠিক, মুকুল ও স্থায়ী কলা উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে, 2 নম্বর কাজ কিনা ভাজক কলার দ্বারা উদ্ভিদের ক্ষত স্থান পূরণ হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব তোমাদের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। ঠিক আছে, তো দেখো সিলেবাসের মধ্যে তোমাদের যেগুলো রয়েছে 1 থেকে 4 নম্বর লেসন পর্যন্ত স্বতন্ত্র দিয়ে থাকে। প্রথম হচ্ছে তোমাদের দ্য উইন্ড ক্যাপ, ঠিক আছে, 1 নম্বর লেসন। 2 নম্বর হচ্ছে ক্লাউডস, 3 নম্বর হচ্ছে অ্যান এপ্রিল ডে, 4 নম্বর হচ্ছে দ্য গ্রেট এস্কেপ। ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বে। এর সঙ্গে তোমাদের গ্রামার থাকবে, ভোকাবুলারি দেওয়া থাকবে, রাইটিং স্কিল দেওয়া থাকবে। ঠিক আছে, এগুলো তোমাদের সাধারণত টেক্সট বই থেকে কিন্তু দেওয়া থাকে। তো দেখো আমরা একটি প্রশ্নপত্র এখানে দেখে নিচ্ছি। যেমন প্রথমে দেওয়া আছে রিডিং সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। ঠিক আছে, এখানে 1 নম্বর দাগে কি বলা হচ্ছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটিকে পড়ে তার উত্তরগুলোকে লিখতে হবে, নিচে যে প্রশ্ন দেওয়া আছে। তো এই প্যাসেজটি তোমাদের লেসন 1 দ্য উইন্ড ক্যাম্প সেখান থেকে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, ওয়েল দিয়ে ওয়ার আনসাকসেসফুল। ঠিক আছে, তারা সাকসেসফুল হলো না বা সফল হলো না। ঠিক আছে, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা ছিল একটা পরির দেওয়া ক্যাপ বা টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটাকে টানলো এবং দুমড়ে মুচড়ে দিল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টোন। ঠিক আছে, এবং যে ঝোড়ো হাওয়া বইছিল সেটা একটা বিশাল একটা ঝড়ে পরিণত হলো। ঠিক আছে, দ্য মাইটেস্ট দে হ্যাড এভার সিন। ঠিক আছে, এত একটা বড় ঝড় হলো যেটা তারা কখনোই দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ঠিক আছে, ক্যাপ্টেন তার যে লোকজনকে অর্ডার করলো বা নির্দেশ দিল যে জনকে তার সামনে নিয়ে আসতে। ঠিক আছে, ইন অ্যাঙ্গার অর্থাৎ রেগে গিয়ে হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ। রেগে গিয়ে অর্থাৎ ক্যাপ্টেন কী করলো, জনের যে মাথার টুপি ছিল, টুপির যে লেজ, সেই লেজটা ধরলো। ঠিক আছে, টুইস্টেড হিম থ্রিস, তাকে 3বার সেটাকে ঘুরিয়ে দিল। ঠিক আছে, সেই টুপিটাকে। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং জনকে কী করলো, সমুদ্রের জলে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড। কিন্তু কী হলো, যেহেতু সেই টুপিটাকে ক্যাপ্টেন 3বার ঘুরিয়ে দিয়েছিল, সেহেতু কী হলো, জাহাজটাও 3বার পাক খেলো। ঠিক আছে, জলে। এরপর কি বলা হচ্ছে, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যেই জন সমুদ্রের ঢেউয়ের তলায় চলে গেল, দ্য ক্যাপ ওয়েন্ট অফ হিজ হেড, ক্যাপটা তার মাথা থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়েমস অ্যাশোর, এবং জন সাঁতার কেটে সমুদ্রের তীরে চলে গেল। ঠিক আছে, দ্য ক্যাপ ফলোড হিম, এবং টুপিটাও তাকে ফলো করলো, অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে জমিতে বা মাটিতে গিয়ে পৌঁছালো, সমুদ্রের তীরে গিয়ে পৌঁছালো। জন পিকড আপ দ্য ক্যাপ, জন সেই ক্যাপটা সেখান থেকে তুলে নিল। অ্যান্ড রেন হোম, এবং ছুটে বাড়ি চলে গেল। টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, তার মা এবং তার সেই খামার বাড়িতে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্যাসেজের যে বাংলা অনুবাদ সেটা এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে আবার ভিডিওটিকে পজ করে পড়ে নেবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে কী ধরনের প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে। নাম্বার এতে বলা হচ্ছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তো যেটা ঠিক হবে তার কথা লিখতে হবে টি, এবং ভুলেও লিখতে হবে এফ, এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে, তো নাম্বার 1-এ কী দেওয়া আছে এখানে, দ্য ক্যাপ্টেন গ্র্যাবড জন বাই দ্য কলার অফ হিজ শার্ট, অর্থাৎ ক্যাপ্টেন জনের শার্ট বা জামার কলার চেপে ধরলো। এটা ভুল, তার টুপির লেজটা চেপে ধরেছিল। ঠিক আছে, এটা এফ হবে, ভুল হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো না, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ আর স্ট্রাইপড ক্যাপ, তার যে ডোরাকাটার টুপি ছিল মাথায়, তার লেজটা চেপে ধরেছিল। ঠিক আছে, নাম্বার 2, দ্য সেলার্স ওয়ার আনসাকসেসফুল অ্যাজ ইট ওয়াজ আ কার্সড ক্যাপ। ঠিক আছে, নাবিকরা সেই জনের মাথার থেকে টুপিটা খুলতে সফল হয়নি, কারণ সেটা ছিল একটা অভিশপ্ত ক্যাপ। কার্স মানে কি অভিশপ্ত, এটা ভুল। কারণ কী ছিল, সেটা ছিল একটা ফেয়ারি ক্যাপ ছিল। ঠিক আছে, পরির দেওয়ার টুপি ছিল, তো এটা হবে এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, এখানে হবে ফেয়ারি ক্যাপ। ঠিক আছে,
পরেরটা হচ্ছে নাম্বার 3, when John got to the land, যখন জন ডাঙায় এসে পৌঁছালো, he threw the cap, সে টুপিটা ছুঁড়ে ফেলে দিল, and went home to his mother, এবং তার মায়ের কাছে ছুটে চলে গেল। এটাও এফ হবে, সে টুপিটা কিন্তু ছুঁড়ে ফেলে দেন, সে টুপিটা জল থেকে তুলে নিয়েছিল। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, when he got to the land John picked up the cap, ঠিক আছে, জন ক্যাপটা সেখান থেকে তুলে নিয়েছিল, and ran home to his mother and farm, এবং ছুটে তার মা এবং খামার বাড়িতে চলে গিয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে দেখলাম। তো এরপর দেখো নাম্বার বিতে কী দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। ঠিক আছে, এখানে এই যে এটা দেওয়া আছে, এর যে অর্থ সেটা আমাদের যে টেক্সটে পড়লাম সেখানে দেওয়া আছে, তো সেটা খুঁজে লিখতে হবে। কি বলা হচ্ছে, হেল্ড সামবডি অর সামথিং উইথ ওয়ান্স হ্যান্ড সাডেনলি ফার্মলি অর রাফলি, অর্থাৎ হঠাৎ করে কাউকে বা কোনো কিছুকে, ঠিক আছে, ধরা আর কি, জাপটে ধরা, সেটা কি, সেটার অর্থ কি, প্রশ্নের মান 1 নম্বর দেবে, সেটা হচ্ছে গ্র্যাবড। ঠিক আছে, এই ক্যাপ্টেন কি করেছিল, জনের টুপির লেজটা গ্র্যাব করেছিল বা চেপে ধরেছিল, ঠিক আছে, এটার মানে হচ্ছে গ্র্যাবড হবে। নেক্সট হচ্ছে নাম্বার সি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। হোয়েন ডিড দ্য স্টর্ম স্টপ, কখন ঝড় থেমে গিয়েছিল, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। ঝড় কখন থেমেছিল, হোয়েন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন সমুদ্রের ঢেউয়ের নিচে চলে গিয়েছিল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন তার ক্যাপটা তার মাথা থেকে খুলে গিয়েছিল। ঠিক আছে, অ্যান্ড স্টর্ম স্টপ, এবং ঝড়ও থেমে গিয়েছিল। ঠিক আছে, এইভাবে ঝড়টা থেমেছিল। দেখো পরের প্রশ্ন নাম্বার সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে কি দেওয়া আছে দেখো, নাম্বার 2 ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো, 1 × 4 = 4। নাম্বার 1 দেওয়া আছে এখানে মাই সন ইজ ভেরি ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে পপুলার। ঠিক আছে, অ্যামং হিজ ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য ওয়ার্ড পপুলার উইথ ইটস অ্যান্টোনিমস। তো পপুলার শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি, আনপপুলার, তো এখানে হবে আমাদের আনপপুলার, অর্থাৎ এটার অ্যান্টোনিম লিখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার সি ড্যাশ প্রিপেয়ার ফর দ্য এক্সাম ফর 3 months, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে প্রিপেয়ার, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে, অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। এর শূন্যস্থানে আমরা লিখছি হ্যাড বিন প্রিপেয়ারিং, সি হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। ঠিক আছে, ফর 3 months, অর্থাৎ 3 মাস ধরে সে তার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্টে লিখলাম। আর যদি প্রেজেন্ট পারফেক্ট লিখি তাহলে কি হবে, হ্যাজ বিন প্রিপেয়ারিং, এখানে হ্যাজ হবে। ঠিক আছে, নাম্বার 3 কি দেওয়া আছে, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড বাই ইউজিং দ্য প্রেফিক্স। তো এই যে রিজনেবল যে ওয়ার্ড, এটা প্রেফিক্স মানে কি, আগের কয়েকটি বর্ণ যোগ করে এটার কি করতে হবে, একটা নতুন শব্দ বা অ্যান্টোনিম তৈরি করতে হবে। ঠিক আছে, মানে বিপরীত শব্দ তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটা কী হবে, রিজনেবল কী হবে, আনরিজনেবল। ঠিক আছে, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, তাদের যে যুক্তি সেটা, তাদের যে ক্লেম বা দাবি সেটা যুক্তিসঙ্গত ছিল না। ঠিক আছে, এটা হবে আনরিজনেবল। ঠিক আছে, নাম্বার 4 দেওয়া হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড রিফ্রেশ শব্দটা দিয়ে একটা বাক্য লিখতে হবে। তো আমরা এখানে লিখছি নাও আই উইল রিফ্রেশ মাইসেলফ, আমি এখন নিজেকে রিফ্রেশ করবো। ঠিক আছে, বা একটু হাত মুখ ধুয়ে নেব, এরকম। সেকশন সি রাইটিং স্কিলে কি দেওয়া আছে দেখো, নাম্বার 3 রাইট আ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিজের পয়েন্টসগুলোর সাহায্যে লিখতে পারো। প্রশ্নের মান 5 নম্বর। তো কী দেওয়া আছে, নেম দ্য সিজন। ঠিক আছে, প্রথমে সিজনটির নাম লিখতে হবে। ডিউরেশন, কোন কোন মাস নিয়ে এটা গঠিত সেটা লিখতে হবে। ডেসক্রিপশন অফ দ্য সিজন, এই সিজন বা ঋতুটার একটা বর্ণনা লিখতে হবে। হোয়াই ডু ইউ লাইক দিস সিজন, তুমি কেন এই ঋতুটিকে পছন্দ করো সেটা তোমাকে লিখতে হবে। আমি লিখছি মাই ফেভারিট সিজন, আমার প্রিয় ঋতু। ঠিক আছে, তো মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং, আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। মার্চ অ্যান্ড এপ্রিল ইজ দ্য মেইন মান্থস অফ দিস সিজন। ঠিক আছে, তো মার্চ এবং এপ্রিল মাস হচ্ছে এই ঋতুটার প্রধান মাস। ঠিক আছে, ইন দিস সিজন ট্রিজ গেট নিউ লিভস। ঠিক আছে, অর্থাৎ এই যে বসন্ত ঋতু, এই ঋতুতে কী হয়, গাছপালায় নতুন নতুন পাতা জন্মায়। ঠিক আছে, নতুন নতুন পাতা গজায় আর কি। ফ্লাওয়ার্স স্টার্ট টু গ্রো অ্যান্ড বিকাম প্রিটিয়ার, অর্থাৎ ফুল কী হয়, ফুল এই সময় ফুটতে শুরু করে এবং আরও সুন্দর দেখায় আর কি। আই লাভ টু সি দ্য কালার অফ ফ্লাওয়ার্স অ্যান্ড লিভ অ্যাট দিস টাইম, তো এই সময় আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের যে ফুল পাতা এগুলো দেখতে খুব পছন্দ করি বা ভালোবাসি।
ইউ উইল ফাইন্ড এভরিথিং ইজ লুকিং রিয়েলি ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ইন দিস সিজন বিকজ দে গেট আর নিউ লুক। ঠিক আছে, অর্থাৎ এই সময়তে তুমি কি দেখবে যে সব কিছুই কিন্তু খুব সুন্দর এবং ফ্রেশ বা তাজা তাজা দেখাচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে এই ঋতুটিকে, যেহেতু এই সময় ঋতুটা একটা সুন্দর একটা নতুন একটা লুক পায়। ঠিক আছে, সব কিছু নতুন করে তৈরি হয় আর কি। ঠিক আছে, পাতা ঝরে গিয়ে আবার নতুন করে পাতা জন্মায়, নতুন করে কি হয় ফুল জন্মায়। ঠিক আছে, তো এরপর আমরা লিখছি আই রিয়েলি লাভ দিস সিজন বিকজ অ্যাট দিস টাইম দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট। অর্থাৎ এই সময় যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর থাকে, মনোরম থাকে, তাই জন্যই এই ঋতুটাকে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, পছন্দ করি আমি। দ্য ওয়েদার ইজ নট ভেরি হট অর কুল অ্যাট দিস টাইম। এই সময় কিন্তু আবহাওয়া খুব বেশি গরমও থাকে না, খুব বেশি ঠান্ডাও থাকে না। দ্যাট ইজ ওয়াই আই লাইক দ্য সিজন মোস্ট। এই কারণেই এই ঋতুটিকে আমি খুব বেশি পছন্দ করি। ঠিক আছে, তো এটার বাংলা অর্থটাও দেওয়া আছে, তোমরা কিন্তু এটা পড়ে নেবে। যদি বাংলায় তোমাদের পছন্দের ঋতু সম্পর্কে কোনো অনুচ্ছেদ লিখতে বলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা লিখতে পারবে। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু পড়ে নেবে। আমরা দেখবো তোমাদের গণিত বিষয়ের, ঠিক আছে, সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। ঠিক আছে, তো সিলেবাসের মধ্যে তোমাদের কী রয়েছে দেখে নাও। সিলেবাসের মধ্যে তোমাদের সাধারণত 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু প্রথম ইউনিট টেস্টের মধ্যে দিয়ে থাকে। সেখানে তোমাদের 15 মিনিটের প্রশ্ন দেওয়া হবে এবং 15 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে এবং 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের 4টি 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নম্বর। এগুলো হচ্ছে পাটিগণিত থেকে থাকে একটা, বীজগণিত থেকে থাকে একটা, আর হচ্ছে জ্যামিতি থেকে থাকে হচ্ছে 2টি, তো টোটাল 4টি। এরপর 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি, 2 দুগুণে 4 নম্বর। এটা হচ্ছে পাটিগণিত থেকে একটি, বীজগণিত থেকে একটি। এরপর হচ্ছে সমাধান থাকবে একটা, 4 নম্বর, আর হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণ থাকবে একটা, 3 নম্বর। এইভাবে টোটাল 15 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তো দেখো প্রথমে এখানে দেওয়া আছে 1 নম্বর দেখে বলা হচ্ছে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে, 4 নম্বর দেওয়া আছে 4টি প্রশ্নের জন্য। নাম্বার 1 কি দেওয়া আছে, দুটি মূলদ সংখ্যা লেখো যারা 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। তো দুটি মূলদ সংখ্যা যারা 2 এর চেয়ে ছোট, যারা 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট, সেটা হলো আমরা লিখছি এখানে 7 এর 3 আর হচ্ছে 5 এর 2। 7কে যদি আমরা 2 দিয়ে 3 দিয়ে ভাগ করি কী হবে, সেটা হবে 3 এর চেয়ে বড়। ঠিক আছে, আবার 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট হবে। আর 5কে 2 দিয়ে ভাগ করলেও সেটাও কিন্তু হবে 2 এর চেয়ে বড় কিন্তু 3 এর চেয়ে ছোট। তো এই দুটো আমরা লিখলাম। ঠিক আছে, দুটি মূলদ সংখ্যা। এরপর নাম্বার 3 কি দেওয়া আছে, 37 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের পার্থক্য 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 35 ডিগ্রি, 90 ডিগ্রি। তো 37 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আর সম্পূরক কোণ, 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ মানে কি দুটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 37 বিয়োগ করতে হবে। আর সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি, দুটি কোণের মান, তো 180 থেকে 37 ডিগ্রি বিয়োগ করতে হবে। যে দুটি বিয়োগফল পাবো সেই দুটি বিয়োগফলের যে পার্থক্য সেটা হচ্ছে 90 ডিগ্রি। এরপর নাম্বার 3 কি দেওয়া আছে, 28 এর মাথায় দেওয়া আছে যেটা হচ্ছে পাওয়ার দেওয়া আছে 1/3, এর সরলতম মান হচ্ছে, তো 2728কে 3টি ভাগে ভাগ করতে হবে, যেটার একটা ভাগ হচ্ছে আমাদের 12, সেটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 12 গুণ 12 গুণ 12। ঠিক আছে, উত্তর হচ্ছে 12 হবে। নেক্সট হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা সত্য না মিথ্যা। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করে। ঠিক আছে, এটা লিখবো সত্য। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর। তো নাম্বার 1 কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সমাধান করো। ঠিক আছে, এটা সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের অঙ্কটিকে যেমন আছে তেমন লিখতে হবে। এরপর কি করব, এরপর আমরা এখানে এই যে সমান চিহ্নের ডান দিকে যে এই অংশটুকু ছিল, ঠিক আছে, এই অংশটুকু আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এলাম। তো বাঁ দিকে আসলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, আর সমান চিহ্নের ডান দিকে কী থাকছে, +15 থাকছে, তো +15 আমরা এখানে লিখলাম। এরপর কি করবো আমরা, এখানে এই 3, 4 আর 5-এর লসাগু, 3, 4 আর 5-এর লসাগু হচ্ছে 60। ঠিক আছে, 60 লিখলাম। এবার এই 3 দিয়ে ভাগ করে ওপরে আমরা গুণ করবো, তো 3 কী হবে, 3 × 60 হবে, 20x আর 20 দেখুন 40 প্লাস দিলাম। এবার হচ্ছে 4 15 60, 15x হবে, আর হচ্ছে 3 15 45 হবে। ঠিক আছে, এরপর কি আছে, মাইনাস আছে, তো 5 12 60 হবে, তো 12 অর্থাৎ 12x, আর হচ্ছে 4 12 48 = 15। এবার কি করবো, আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেবো। তো ব্র্যাকেটগুলো যখন উঠিয়ে দেবো তখন এখানে এই যে মাইনাস আছে, মাইনাসের পরে প্লাসটা, এই যে মাইনাস সাইনটা কিন্তু চেঞ্জ হবে, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে মাইনাস। এবার আমরা যোগ বিয়োগগুলো করবো। তো দেখো যোগ বিয়োগগুলো যদি আমরা করি, এখানে কি আছে, 20x। ঠিক আছে, 20x আছে, আর এখানে হচ্ছে কত, 15x, আর এখানে 12x। তো 20x আর 15x কী হবে, 35x থেকে 12x বাদ দেবে, কত থাকবে, 23x। ঠিক আছে,
আর -40 এখানে +45, তা কী হবে +5 হবে। +5 থেকে -48 বাদ দিলে কত থাকবে -43 থাকবে, ঠিক আছে। এরপর 23x - 43 আর এই 60 15 কোনাকুনি যোগ হবে, 4 6 15 90 অর্থাৎ 900 হয়ে গেল, ঠিক আছে। 23x সমান কী হবে 43টার দিকে প্লাস হয়ে যাবে অর্থাৎ 943 হয়ে যাবে। এবার x সমান কী হবে 943/23, তো 943কে আমরা 23 দিয়ে ভাগ করব, ভাগফল হবে কত হচ্ছে 41, সুতরাং x এর মান হচ্ছে আমাদের 41 হবে, ঠিক আছে। পরের প্রশ্ন এখানে দেখো নাম্বার 2 এ দেওয়া আছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার দেওয়া আছে আর প্রস্থ হচ্ছে 35 মিটার। এবার বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া দুটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা মিহিরদের বাগান, ঠিক আছে। এর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 50 মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার আর যে প্রস্থটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে, প্রস্থটা 30 মিটার। এবার বলা হচ্ছে বাগানের মাঝ বরাবর দুটি রাস্তা আছে, ঠিক আছে, এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে, এটা একটা রাস্তা আর হচ্ছে এরকম একটা রাস্তা আছে এবং এই রাস্তাটা যে চওড়া সেটা হচ্ছে কত 4 মিটার চওড়া। এবার রাস্তা দুটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য কত 50 মিটার হবে, যেহেতু 50 মিটার এটা হচ্ছে 50 মিটার লম্বা, তো চওড়া হচ্ছে 4 মিটার, তো 50 × 4 সমান 200 বর্গমিটার। এটা হয়ে গেল দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে প্রস্থ কত, প্রস্থের যে লম্বা সেটা কত 30 মিটার আর রাস্তাটা হচ্ছে 4 মিটার চওড়া, তো 30 × 4 = 3 4 12 120 বর্গমিটার হয়ে গেল। এবার রাস্তার মোট ক্ষেত্রফল কত 200 আর 120 বিয়োগ করবো, তো 200 আর 120 বিয়োগ করলে 120 যোগ করবো, ঠিক আছে, 200 আর 120 যোগ করতে হবে। কিন্তু আমাদের এখানে মাঝের যে এই অংশটা কিন্তু আমরা দুবার নিয়েছি, একবার যখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করেছি তখন, একবার প্রস্থ বরাবর যখন ক্ষেত্রফল বের করেছি তখন একবার নিয়েছি, সুতরাং একবার বাদ দিতে হবে। অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ কত, দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 4 মিটার, সুতরাং 4 4 16 বর্গমিটার বাদ যাবে। তো 320 200 আর 120 320 থেকে 16 বর্গমিটার বাদ দিলে কত থাকছে 304 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। রাস্তার মোট ক্ষেত্রফল হচ্ছে 304 বর্গমিটার। অতএব আমরা এখানে উত্তর লিখছি রাস্তার ক্ষেত্রফল 304 বর্গমিটার, ঠিক আছে। পরের প্রশ্ন 3 নম্বর দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। ওকে, নাম্বার 1 এ দেওয়া আছে উৎপাদকে বিশ্লেষণ করে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করব, প্রথমে যেমন আছে তেমন লিখলাম, এরপর x³ - 9y³ আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে y³ আর একটা হচ্ছে 8y³, ঠিক আছে, আর মাঝের অংশটাকে যেমন আছে তেমন লিখলাম। পরের লাইনে কি করব, এখানে আমরা x³ এই যে 3xy আর এটাকে গুণ করে দিচ্ছি, তো 3x² হবে আর মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, তো 3 কি হবে xy², ঠিক আছে, আর এই -y² প্লাস y² -8y² লিখলাম। লেখার পর এখান থেকে এই যে অংশটা দেখো আমাদের কি সূত্র যাচ্ছে, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³, তো কার সূত্র, a - b হোল কিউবের সূত্র, অর্থাৎ a মানে কি x, b মানে হচ্ছে y, তো x - y এর হোল কিউব লিখলাম আর মাইনাস এটা 8y³ আমরা 2y এর হোল কিউব লিখলাম, ঠিক আছে, 2 × 4 4 × 8 হয়। তো এর পরের লাইন আমরা কি করব, তো এখানে হচ্ছে x - y এর হোল কিউব, মানে এটাকে আমরা a ধরবো আর 2y³ এটাকে b ধরবো, তো a³ - b³, তো a³ - b³ এর সূত্র কি, a - b ইন্টু a² মাইনাস হচ্ছে a² মানে কি a মানে কি x - y, ঠিক আছে, তো a² প্লাস ab প্লাস b² মানে 2y, ঠিক আছে। এরপর কি করব, এটা আমরা গুণ করে দিচ্ছি, তো x - y - 2y, ঠিক আছে। পরের লাইনে এটা হচ্ছে x - y এর হোল স্কয়ার, তো x - y এর হোল স্কয়ার সূত্র কি a² - 2ab প্লাস b² মানে হচ্ছে x² - 2xy হবে প্লাস y² হবে, প্লাস এটা আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে, x আর কি হবে 2xy হবে আর এটা হচ্ছে -2y এর স্কয়ার, ঠিক আছে, এটা 2 × 4 প্লাস 4y²। পরের লাইনে আমরা যোগ বিয়োগগুলো করব, এখানে -y আর -2y 3y হবে, তো x - 3y, আর এখানে কি থাকবে আমাদের এই যে x², ঠিক আছে, তো x² কিন্তু আর নেই, তো x² হবে আর এখানে 2xy আর এই যে 2xy আর প্লাস 2xy এদেরও কিন্তু কেটে যাবে, আর এখানে থাকবে আমাদের কি, এখানে y² থাকছে -2y² থাকছে, ঠিক আছে, তো y² আর -2y² বিয়োগগুলো কত হয় -y² হয়, -4y² থেকে প্লাস 4y² থেকে -y² বাদ দিন থাকে কত প্লাস 3y² হবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের উৎপাদক, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো নাম্বার 2 এ দেওয়া আছে, এখানে দেওয়া আছে a + 9/a হলে 9/a = 3 হলে a³ + 27 এর মান নির্ণয় করে। তো প্রথমে আমরা কি করব, a + 9/a = 3 এটা লিখব, লেখার পর
আমরা এটাকে নিচে লিখবো। এবার এটাকে যে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা যেমন করি সেভাবে করবো। তো কী হবে, এ আর এ কী হবে, এ স্কোয়ার হবে, আর এখানে এ কেটে গিয়ে কত হবে, শুধু 9 থাকবে। তো এ স্কোয়ার প্লাস 9 থাকবে এখানে, প্লাস সমান সমান 3, ঠিক আছে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস 9 সমান কী হবে, 3 এ কোনাকুনি গুণ হবে, বা এ স্কোয়ার মাইনাস 3 এটা আগে নিয়ে আসলাম, প্লাস 9 লিখলাম, সমান সমান 0 হয়ে গেলো ডান দিকে, ঠিক আছে। এটা হয়ে গেলো আমাদের একটা। এবার আমরা কী করবো, অতএব এ কিউব মাইনাস 27, এটার মান কী হবে সেটা আমাদের বের করতে হবে। ওটা এ কিউব মাইনাস 27টাকে আমরা 3 কিউব লিখছি, ঠিক আছে। 3 3 9, 3 9 27 হয়। তো এটা হয়ে গেল কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল, ঠিক আছে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর আমরা কি করব, এ প্লাস 3 লিখলাম। এবার এটা কী হবে, এ স্কোয়ার মাইনাস 3a আর 3 3 9, ঠিক আছে। এবার পরের লাইন আমরা লিখছি এখানে এ প্লাস বি, আর এখানে যে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এটার মান কত পেয়েছি আমরা, এখানে 0 পেয়েছি। সুতরাং এখানে মানটা বসিয়ে দিলাম, এই যে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 মানটা বসিয়ে দিলাম কত, 0, ঠিক আছে। এবার এ প্লাস 3 এর সঙ্গে 0 গুণ করলে কী হবে, 0 হবে। সুতরাং আমাদের নির্ণয় মান হয়ে যাবে 0, ঠিক আছে। এভাবে সমাধান করলাম। তো আমরা উত্তর লিখবো এ কিউব প্লাস 27 সমান সমান হচ্ছে 0, ওকে। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের নাম্বার 4-এ, তোমাদের পাড়ার দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা দেওয়া হলো, এই তালিকাটির পায়চিত্র তৈরি করা, প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে জিনিস দেওয়া আছে কি, এখানে জিনিস দেওয়া আছে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট। মূল্য দেওয়া আছে কত, 320 টাকা। এখানে স্লাইস পাউরুটির 100 টাকা, 160 টাকার 140 টাকা। এখান থেকে কী তৈরি করতে হবে, একটা পায়চিত্র তৈরি করতে হবে। তো কীভাবে করবো আমরা, ঠিক আছে। তো প্রথমে আমাদের কী করতে হবে, আমরা এই যে মূল্যগুলো সব যোগ করবো, ঠিক আছে। 320, 100, 160, 140 সবগুলোর যোগফল কত হচ্ছে 720। তো 720 টাকার মোট জিনিস, ঠিক আছে, বিক্রি হয়েছে। এবার সাধারণ পাউরুটি বিক্রির যে অংশ সেটা বের করো। সাধারণ পাউরুটি কত হচ্ছে 320, অর্থাৎ 320 বাই 720 কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে 4-এর 9, ঠিক আছে, 4-এর 9 অংশ। এবার এটাকে কী করবো, এর যে মান, বৃত্তীয় মানটা বের করবো। তো সাধারণ পাউরুটির বিক্রির যে বৃত্তগোলার বৃত্তীয় মান, তো টোটাল একটা কোণের একটা বৃত্তের বৃত্তীয় মান কত হয়, 360। সুতরাং 4-এর 9 থেকে 360টা আমরা কী করবো, গুণ করবো। তো 4 আর এটার জন্য কাটাকুটি করে কত হয়, 4 9 36 হয়, ঠিক আছে। 4 9 36 অর্থাৎ 40। তো 4 4 16 160 হয়ে যাবে, ঠিক আছে, 160 ডিগ্রি। তো সাধারণ পাউরুটির যে বৃত্তীয় মান আমরা পেলাম 160 ডিগ্রি। এইভাবে আমরা বাকিগুলোরও কিন্তু বের করবো। যেমন সাধারণ পাউরুটি আছে, সাধারণ পাউরুটি হলো, এবার হচ্ছে স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি কত হবে, 100 বাই 720 কাটাকুটি করলে হবে, এটা হচ্ছে 5-এর 36, ঠিক আছে। এটা বৃত্তীয় মান কত হবে, 360 দিয়ে গুণ করতে হবে 50 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেক বিক্রি হয়েছে কত, 160 বাই 720, ঠিক আছে। তো এটা কাটাকুটি করলাম কত হচ্ছে 2-এর 9 অংশ। এটা বৃত্তীয় মান কী হবে, 360 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা যদি কাটাকুটি করে দিই কত হবে, 4 9 36 হবে, ঠিক আছে, 4 9 36 হবে, ঠিক আছে। তো 4 2 8 অর্থাৎ 80 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আর কি বাকি আছে, বিস্কুট বাকি আছে। বিস্কুট হবে আমাদের কত, 140 বাই 720, যে 140 আছে, বিস্কুট বিক্রি হয়েছে 140। তো 100 কত হবে, 7-এর 36। এবং এটা বৃত্তীয় মান কী হবে, 360 দিয়ে গুণ 360 গুণ 7-এর 36 হবে। তো এটা কাটাকুটি করলে কী হবে, 36 একে 36, 10 7 10 70। তো এইগুলো আমরা বৃত্তীয় মান পেয়ে গেলাম। এবার এই বৃত্তীয় এই যে মানগুলো পেলাম, কোণের মানগুলো, এবার আমাদের একটি পায়চিত্র করতে হবে। পায়চিত্রের মাধ্যমে এগুলোকে আমাদের দেখাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পায়চিত্র, এভাবেও কিন্তু একে দেখাতে হবে। তো প্রথমে আমরা কী পেয়েছিলাম, সাধারণ পাউরুটির যে বৃত্তগোলার মান সেটা পেয়েছিলাম কত, 160 ডিগ্রি। অর্থাৎ প্রথমে একটা তোমরা কী করবে, বৃত্ত আঁকবে কম্পাস দিয়ে, একটা কম্পাস দিয়ে বৃত্ত এঁকে, ঠিক আছে। প্রথমে একটা এরকম ব্যাসার্ধটা এঁকে নিয়ে এখানে তোমরা কী করবে, প্রথমে 160 ডিগ্রি কোণটা আঁকবে, এটা হচ্ছে সাধারণ পাউরুটি, ঠিক আছে। এরপর আমরা কী করবো, পরের হচ্ছে কি স্লাইস পাউরুটির 50 ডিগ্রি। এরপর এখানে 50 ডিগ্রি কোণটা আঁকবে, স্লাইস পাউরুটি হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে কেকের হচ্ছে বৃত্তীয় মান কত, 80 ডিগ্রি। তো এরপর এখানে 80 ডিগ্রি কোণ আঁকবে, 80 ডিগ্রি হয়ে যাবে। নেক্সট হচ্ছে বিস্কুটের বৃত্তীয় মান, বৃত্তীয় যে কেন্দ্রীয় মান কত, 70 ডিগ্রি। তো এখানে 70 ডিগ্রি কোণ রাখতে হবে বিস্কুটে। তো এইভাবে এটাকে পায়চিত্রের মাধ্যমে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, এখানে তো আমাদের নেক্সট দেওয়া আছে অথবা দিয়ে দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে, হয় পায়চিত্র নয়তো এটা। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি সন্নিহিত কোণ আঁকো, যার একটি কোণ 30 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এখানে কী করতে হবে, কী বলা হয়েছে, একটি সন্নিহিত কোণ আঁকতে হবে, দুটি সন্নিহিত কোণ আঁকতে হবে। একটার মান 30 ডিগ্রি হবে আর অপর কোণের মান 0 থেকে বড় অথবা এবং 90 থেকে কম, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করবো, এরকম একটা সরলরেখা আঁকবো, বিসি সরলরেখা আঁকলাম। এরপর এখানে কম্পাসটা বসিয়ে এই যে চাপ, এই চাপটা আমরা প্রথমে কাটবো, ঠিক আছে। তারপর সেম চাপটা এখানে বসাবো,
এখানে বসিয়ে এই যে এই চাপটা কাটবো, ঠিক আছে। তারপর এখানে আমরা এই চাপটা কাটবো, তারপর এখানে বসিয়ে এই চাপটা কাটবো, ঠিক আছে। এবং এটাকে আমরা যুক্ত করব, ঠিক আছে, ঠিক আছে। এটাকে যুক্ত করলাম, আর এই যে ডি এটাকে যুক্ত করবো, ঠিক আছে, ডিবিটা যুক্ত করবো, ঠিক আছে। তো ডিবিটা যদি যুক্ত করি তাহলে যে এই যে কোণ, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো একটা কোণ 30 ডিগ্রি করতে বলা হয়েছে, তো এ বি ডি এটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি কোণ। আর একটা বলা হচ্ছে কি 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। তো 0 থেকে বড় 90 থেকে ছোট 60 ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে 90 থেকে ছোট বা 0 থেকে বড়। তো একটা হয়ে গেল আমাদের 60 ডিগ্রি, একটা হয়ে গেল 30 ডিগ্রি, ঠিক আছে। এইভাবেই কিন্তু এই কোণটাকে একে তোমাদের দেখাতে হবে। ওকে, তো এই ছিল আমাদের ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের। এখানে আমরা সমস্ত বিষয়ের কিন্তু সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি করে নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যদি চ্যানেল নতুন হতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করে অল অপশনকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, আর যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করবে, ঠিক আছে, সহজ লেসন অ্যাপটিকে ডাউনলোড করবে, সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।